সরকারি হাসপাতালে চিকিৎসা একটু ধীর গতি। আমাদের ডাক্তারগুলোকে আমি 3টা সেক্টরে ভাগ করতে চাই। আমাদের ডায়াগনস্টিকের মালিকগুলোর মানসিকতাই যথেষ্ট, শুধুমাত্র সেবা নেওয়ার জন্য যান। রাজশাহী হার্ট ফাউন্ডেশনে কিন্তু আমাদের এখানে রিংও পড়ানো হচ্ছে, ওই চিকিৎসাটাই রাজশাহীতে পাবে। যে 10,000 টাকাও খরচ করার মানসিকতা থাকে, সেই সেবাটা রাজশাহীতেই পাবে। এই চ্যালেঞ্জটা আমাদের একটু বড়ই মনে হয়। বাণিজ্য মানসিকতা তো থাকবেই, যথেষ্ট পরিমাণে ডাক্তার রাজশাহীতে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শিক্ষানগরী রাজশাহীর আরেকটি গুণ স্বাস্থ্যসেবা। এখানে লক্ষ্মীপুর কেন্দ্রিক একটি চমৎকার স্বাস্থ্যসেবা রয়েছে। তো এই স্বাস্থ্যসেবার বর্তমান হাল চাল অবস্থা নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ জাকির রশিদ সঞ্জু, যিনি কম বেশি প্রায় 20 বছর ধরে এই সেক্টরে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি জড়িত। তো চলুন শুরু করা যাক তাকে নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন জাকির রশিদ সঞ্জু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি প্রায় 20 বছরের অধিক এই রাজশাহীর হেলথ সেক্টর নিয়ে জড়িত। আপনি অনেকগুলো ক্লিনিক বা ডায়াগনস্টিক হসপিটাল সবগুলো নিয়ে কাজ করছেন, করে যাচ্ছেন। তো এই সার্বিক বিবেচনায় আমি প্রথম যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো যে রাজশাহীর এই স্বাস্থ্য ব্যবস্থা কি রোগীদের চাহিদা পূরণ করতে পারছে? রাজশাহীর স্বাস্থ্য ব্যবস্থা রোগীদের অবশ্যই পারছে, এবং আপনি শুনে খুশি হবেন যে শুধুমাত্র রাজশাহীর চাহিদাই পূরণ করছে না, রাজশাহী মহানগরের বাইরেও অনেক জেলার চাহিদাও পূরণ করছে আমাদের রাজশাহী। যেমন কোন কোন জেলা একটু যদি ধরেন যে আমাদের কুষ্টিয়া থেকে সবচেয়ে বেশি রোগী আসে, মানে রাজশাহীর বাইরে। আচ্ছা। তারপরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে, নাটোর থেকে আসে, এগুলো অঞ্চল থেকে মোটামুটি নওগাঁ থেকে আসে। অর্থাৎ পার্শ্ববর্তী জেলা। আর আমাদের যদি বিভাগের বাইরের কথা বলি তাহলে দেখা হলো যে কুষ্টিয়া থেকে আসতেছে। রাজশাহীতে সরকারি এবং বেসরকারি দুই ধরনের হাসপাতালই রয়েছে। এই দুই ধরনের হাসপাতালের আসলে সেবার মানের দিক দিয়ে পার্থক্য কেমন কি যদি বলতেন? সেবার মানের দিক দিয়ে আসলে পার্থক্য খুব বেশি পার্থক্য নাই, তবে আসলে একটা কি যে রাজশাহীতে সরকারি হাসপাতালে চিকিৎসা একটু ধীর গতি, আর আমাদের বেসরকারি হাসপাতালগুলো একটু দ্রুত গতি। সরকারি হাসপাতালে খরচ স্বভাবত একটু কম, আর বেসরকারি হাসপাতালে খরচটা একটু বেশি। মানের দিক দিয়ে নিঃসন্দেহে বেসরকারিগুলো একটু ভালো হয়, স্বাভাবিক। এটা আছি বলে না, আসলে এখানে খরচ বেশি, আপনি খরচ দিয়ে আসলে সেবা পাওয়া যায় আর কি। কথা ঠিক, এটাই সত্যি। রাজশাহীতে স্বাস্থ্যসেবার সবথেকে বড় চ্যালেঞ্জ কি? রাজশাহীতে স্বাস্থ্যসেবায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমাদের রাজশাহীতে ডায়াগনস্টিক ক্লিনিকের মালিক, আমাদের ডাক্তার এবং টেকনোলজিস্ট এবং সেবামূলক যারা আছে, নার্স যারা আছে, তাদের মধ্যে একটা সমন্বয়হীনতার অভাব আছে। এই সমন্বয় একত্রিত করে যদি আমাদের চিকিৎসা সেবাটা একটু সহজ করা যায়, আমাদের সবচাইতে রোগীদের জন্য ভালো হয়, রোগীদের উপকার হবে। এই চ্যালেঞ্জটা আমাদের একটু বড়ই মনে হয়। রাজশাহীতে তো বিশেষজ্ঞ ডাক্তার আছে, তো রাজশাহীতে রোগীর সংখ্যা এবং বিশেষজ্ঞ ডাক্তারদের অনুপাত হারে কি ডাক্তারদের সংখ্যা পর্যাপ্ত অথবা কম বা বেশি, কেমন কি মনে হয় আপনার কাছে? আমার জানা মতে রাজশাহীতে যে সকল ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার, সেই অনুযায়ী রাজশাহীতে যে পরিমাণ জনসংখ্যা আছে, সেই পরিমাণ যথেষ্ট পরিমাণে ডাক্তার রাজশাহীতে আছে। শুধু রাজশাহীর চাহিদা পূরণ করে আমার মনে হয় যে পার্শ্ববর্তী অঞ্চলেও সেবা দিতে পারবে। রোগীর সংখ্যা যদি আরো বাড়ে, ডাক্তার নিয়ে অন্তত সমস্যা হওয়ার কথা না। এক্সেলেন্ট। আচ্ছা, রাজশাহীতে আপনার দৃষ্টিতে, আপনি যেহেতু এই সেক্টরে আছেন, আপনার দৃষ্টিতে কোন সেবাটা বা কোন জায়গাটাতে দুর্বলতা আছে হেলথ সেক্টরে, মানে কোনো ধরনের হসপিটাল বা কোনো ধরনের সার্ভিস ইত্যাদির ক্ষেত্রে আপনি কি মনে করেন? দুর্বলতা কোন জায়গাটাই আসলে এই জায়গাটা ফাইন্ড আউট করা খুবই মুশকিল। তবে আমার মনে হয় যে রোগীদের সচেতনতাই সবচেয়ে বড় দুর্বলতা আমি মনে করি। রোগীরা একটু সচেতন হলেই আমার মনে হয় যে প্রপার ট্রিটমেন্টটা রাজশাহীতে পেয়ে যাবে রোগীরা। আচ্ছা, আর এমনি কোথাও ঘাটতি আছে যে সাপোজ অমুক ধরনের হসপিটাল হলে ভালো হতো বা এই ধরনের সেবাটা যদি মানে বাড়তো তাহলে ভালো হতো, এরকম কিছু? আসলে সেবা যদি বলেন তাহলে যে বিশেষজ্ঞ কিছু হাসপাতাল
এখানে দরকার। যেমন বিশেষজ্ঞ হাসপাতাল বলতে একটা আপনি জানেন যে হার্ট ফাউন্ডেশন গড়ে উঠেছে, কিছুদিন আগে হার্ট ফাউন্ডেশন মধ্যে গড়ে উঠেছে। আমাদের এখানে যদি একটা সেভাবে একটা ক্যান্সার হাসপাতাল গড়ে ওঠে, সেটা আমাদের এই অত্র অঞ্চলের জন্য খুব ভালো হয়। মানসিক হাসপাতাল একটা চাহিদা আছে রাজশাহীতে, একটা মানসিক হাসপাতাল যদি সেই মাপের তৈরি করা যায় আমাদের জন্য খুব ভালো হয়। অনেক সময় দেখা যায় চিকিৎসা মানে স্পেশালি উন্নত চিকিৎসার জন্য অনেকে ঢাকায় যান, তো মানে ঢাকায় চলে যান। তো এই হারটা কেমন, বা এটা যদি হয়ে থাকে তাহলে কমানোর উপায় কি? না, আমার মনে হয় যে রাজশাহী থেকে খুব বেশি ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে যায় না। যে সকল যারা যান তারা একান্তই তাদের আসলে তাদের বিত্তশালীরা যান, এটা শুধুমাত্র সেবা নেওয়ার জন্য যান, উন্নত চিকিৎসার জন্য যান না, এটা সেবা নেওয়ার জন্য যান। ওই চিকিৎসাটাই রাজশাহীতে পাবে যে চিকিৎসাটা ঢাকায়। অর্থাৎ ঢাকাতে গিয়ে উনি যে চিকিৎসা পাচ্ছে উনি এখানেও সেটাই পাচ্ছে। আপনি এখন জানেন যে রাজশাহীতে কিন্তু হার্ট ফাউন্ডেশনে কিন্তু আমাদের এখানে রিংও পরানো হচ্ছে। জি জি জি, এটা সম্প্রতি চালু হয়েছে। এটা মানে আসলেই মানে রাজশাহীর জন্য খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে। রাজশাহীতে হাসপাতালগুলোর সেবার মান কিভাবে বাড়ানো যেতে পারে? রাজশাহীতে হাসপাতালগুলোর সেবার মান বাড়ানোর জন্য আমাদের ডায়াগনস্টিকের মালিকগুলোর মানসিকতাই যথেষ্ট। এখানে সেবার মান নিয়ে তাদেরকে মানসিকতা আগে দরকার। বাণিজ্য মানসিকতা তো থাকবেই। আসলে যে আপনি যদি বাণিজ্য না করতে পারেন তাহলে কি জন্যই বা সেবাটাই কিভাবে দিব। তবে মানসিকতা একান্তই যেটা প্রয়োজন, যেহেতু আপনি একটা খুব সেনসিটিভ ইস্যু নিয়ে আপনি ব্যবসা করছেন, এই জায়গাটা সেবার মান মানসিকতা আপনার অবশ্যই আগে মাথায় রাখতে হবে। পার্শ্ববর্তী দেশ আমাদের এই চিকিৎসা ভিসা কিছুটা সীমিত করছে বিভিন্ন কারণে, তো সে বিষয়ে আমরা যাচ্ছি না। কিন্তু এই ভিসা সীমিত করাতে আমাদের রাজশাহীর রোগীদের কি কোনো সমস্যা তৈরি হয়েছে, এবং এর ফলে কি আপনাদের এই সেক্টরের জন্য এটা কি আপনাদের জন্য একটা অপরচুনিটি না, যে হচ্ছে যে এই সেক্টরে আরও ডেভেলপ করার জন্য? না, নিঃসন্দেহে যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের ভিসা বন্ধ করাতে আমাদের এখানে কিছুটা চাপ তৈরি হয়েছে। চাপ তৈরি হওয়াতে কিছুটা দেখা যাচ্ছে রোগীর পরিমাণও বেড়েছে। আপনি এটাও জানেন যে আমাদের ইন্ডিয়াতে যারা যায় উত্তরবঙ্গের রোগীর সংখ্যাই বেশি। সেক্ষেত্রে আসলে ইন্ডিয়াতে যারা যায়, আপনি জানেন যে ইন্ডিয়াতে যায় শুধুমাত্র চিকিৎসা নেওয়ার জন্য, আমার মনে হয় যায় না। একটা রোগী 2 লক্ষ টাকা নিয়ে যায়, দিয়ে 20,000 টাকার তারা চিকিৎসা করায়। আচ্ছা, বাকি 1,80,000 টাকায় তারা মার্কেট করে। এই জন্য তাদের একটা ইন্ডিয়ার মার্কেট পলিসি ছিল যে আমাদের দেশের রোগীগুলোকে কীভাবে তারা টানবে। তাদের এই মার্কেট পলিসি হিসাবে তারা রোগীদের সাথে একটু অতিরিক্ত ভালো ব্যবহার করে। যেই অতিরিক্ত ভালো ব্যবহারটা রাজশাহীতে এই 500 টাকা বা 800 টাকা খরচ করে আমার দেওয়া সম্ভব, তবে সেই মেন্টালিটি আসলে আপনি যে জানেন, খরচটা যদি আমাদের রাজশাহীর যারা ওখানে 2 লক্ষ টাকা খরচ করে আসছে, এখানে যদি 10,000 টাকাও খরচ করার মানসিকতা থাকে, সেই সেবাটা রাজশাহীতেই পাবে। অর্থাৎ আমরা যদি সে দেশের কথা বলি যে তারা সেখানে রোগীরা ট্রিটমেন্টের জন্য যে টাকাটা খরচ করতেছে তার অর্ধেক অংশ যদি রাজশাহীতে খরচ করে, অর্ধেক অংশেরও কম যদি রাজশাহীতে খরচ করে, তাহলে সেখানকার তুলনায় সেবা অনেক পাবে। এবং আমি জানা মতে যে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল কলকাতার চাইতে আমাদের রাজশাহীর চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। মাশাআল্লাহ। আপনি যেহেতু যে বললাম শুরুতেই যেটা বলছি যে বিগত 20 বছরের উপরে হচ্ছে আপনি এই সেক্টরটার সাথে জড়িত, সো আপনার একার উদ্যোগে কিছু করা সম্ভব না, বাট তারপরেও আপনার স্বাস্থ্যসেবা নিয়ে কোনো উদ্যোগ বা কোনো ইচ্ছা আছে কিনা আগামীতে? না, আমি একটা স্বপ্ন দেখি, যদিও আমি ছোট মানুষ, আমি একটা স্বপ্ন দেখি আমাদের ডাক্তারগুলোকে আমি 3টা সেক্টরে ভাগ করতে চাই। একটা হচ্ছে ফার্স্ট গ্রেডের ডাক্তার, সেকেন্ড গ্রেডের ডাক্তার অ্যান্ড থার্ড গ্রেডের ডাক্তার। আমাদের যারা বিত্তশালী তারা প্রথমে টাকা থাকলে হয় কি, টাকা থাকলে ধরেন একটা জ্বর হয়েছে, প্যারাসিটামল খেলে ভালো হয়ে যাবে, সে ফার্স্ট গ্রেডের ডাক্তারের কাছে চলে যায়, তার ভিজিট 1,000 টাকা হোক। তো আমি যেটা চাই সেটা হচ্ছে যে এই 3টা সেক্টরে ভাগ করে প্রথমেই ফার্স্ট গ্রেডের ডাক্তারের কাছে যাবে না, সে প্রথমে থার্ড গ্রেডের ডাক্তারের কাছে আসবে। তার খরচ 300 টাকা বা 400 টাকা হোক। থার্ড গ্রেডের ডাক্তার যদি রেফার করে তাহলে সেকেন্ড গ্রেডের ডাক্তারের কাছে যাবে। সেকেন্ড গ্রেডের ডাক্তার যদি রেফার করে তাহলে ফার্স্ট গ্রেডের ডাক্তারের কাছে আসবে। তাহলে হবে কি, রোগী অল্প খরচে চিকিৎসাও পাবে এবং ডাক্তারদের যেই একটা যে সবচাইতে ভালো ডাক্তার যে তার কাছে যে গ্যাদারটা হয় সেই গ্যাদারটা কমে যাবে। এবং সেই আমাদের ফার্স্ট গ্রেডের ডাক্তার যারা প্রফেশনাল লেভেলের ডাক্তার, তাদের ভিজিট স্বাভাবিকভাবে একটু বেশি হওয়া দরকার, এবং ওই গ্রেডে তারা ফার্স্ট গ্রেডের এবং সেকেন্ড গ্রেডের ডাক্তার না থার্ড গ্রেডের এবং সেকেন্ড গ্রেডের ডাক্তার ফার্স্ট গ্রেডের ডাক্তারকে রেফার করবে। এক্ষেত্রে
তাহলে বড় ডাক্তারদের চাপটা কমে আসবে এবং আমার মনে হয় যে রোগীদের যে ডাক্তারদের খরচ, এই খরচটাও অনেক কমানো সম্ভব। অর্থাৎ আমি যদি এইভাবে বলি আপনার কথাতে, যে এইভাবে গ্রেডিং সিস্টেম করলে অপ্রয়োজনীয়ভাবে ভালো ডাক্তারের কাছে রোগীর চাপও কমবে, আবার হচ্ছে চিকিৎসা খরচটাও অপ্রয়োজনীয়ভাবে কমে আসবে। আচ্ছা, এক্সেলেন্ট আপনার আইডিয়া। এখন বাকিটা এই সেক্টরে যারা আছেন সিদ্ধান্ত হয়তো তারা নেবেন। রাজশাহীতে আগামী 10 বছরে আপনি এই খাতটাকে কোন লেভেলে কোথায় দেখতে চান? আপনার স্বপ্ন কি? রাজশাহীতে এই খাতটা নিঃসন্দেহে আমার স্বপ্ন যে যারা সাধারণ রোগী আছে তারা খুব সহজেই এই চিকিৎসাটা পেয়ে যাক। আপনি জানেন যে চিকিৎসা একটি মৌলিক চাহিদা আমাদের বাংলাদেশে। এটা আপনি শুনে কষ্ট পাবেন যে আমাদের এই অত্র অঞ্চলে যে রোগীগুলো আসে সাধারণ রোগীগুলো, তারা সাধারণ চিকিৎসা করতে 10-12 হাজার টাকা খরচ করতে তারা তাদের জমানো গরু, জমানো ছাগল বিক্রয় করে দিয়ে আসে আমাদের এখানে তারা চিকিৎসা নিতে আসে। তো তারা খুব সহজেই কিন্তু চিকিৎসা অত সহজেই পায় না। এই খরচটা যদি আমাদের সরকার যদি আমাদেরকে গ্রেস দিয়ে বা আমাদেরকে ভর্তুকি দিয়ে আমাদের বেসরকারি সেক্টরকে একটু উন্নত করা যায়, তাহলে আমাদের সেবাটা আরও উন্নত করা যায়। এক্সেলেন্ট। আশা করি মানে সরকার মহোদয় বিষয়গুলো মানে সদয় দৃষ্টিতে দেখবে। প্রিয় দর্শক, আমরা যার সাথে কথা বলতেছি, জাকির রশিদ সঞ্জু, যিনি রাজশাহী হেলথ সেক্টরে বিগত 20 বছরের উপরে কাজ করে যাচ্ছেন। উনি একাধিক হাসপাতাল এবং ডায়াগনস্টিকের সাথে জড়িত, বিশেষ করে উনি সেবা ক্লিনিক নামে একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং ইউনিক ডায়াগনস্টিকের সাথে জড়িত। ইউনিক ডায়াগনস্টিকের লিঙ্ক বা যোগাযোগের ঠিকানা আমাদের ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেওয়া থাকলো। আপনাদের যাদের উন্নত এবং হচ্ছে যে সঠিক রোগ ডায়াগনোস করার প্রয়োজন পড়বে, তারা চাইলে ইউনিক ডায়াগনস্টিকে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি কারো প্রয়োজন লাগে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনায়। আসসালামু আলাইকুম।